আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, এক নারী সহ 2 জন নিহত, সেনাবাহিনী মোতায়েন। পতিত স্বৈরাচারের জন্য ভারত মায়া কান্না করছে, মন্তব্য রিজভির। চক্রান্ত রুখতে দ্রুত নির্বাচনের দাবি খন্দকার মোশাররফের। এবং সারা দেশে জেঁকে বসছে শীত, উত্তর জনপদে ক্রমশ কমছে তাপমাত্রা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নির্ময়ের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 10 জন। সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম। পুলিশ জানায়, ভোরে গোলা বারুদ ও দেশীয় অস্ত্র নিয়ে বাসেত মেম্বার ও আবিদ হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের গুলিতে মানিক মিয়া ও কল্পনা বেগমের মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বাসেত গ্রুপের লোকজন রুবেল গ্রুপের উপরে আক্রমণ করে এবং এই ঘটনায় 2 জন এ পর্যন্ত মারা গেছে আমরা খবর পেয়েছি এবং ওই লাশগুলো আমরা উদ্ধার করেছি এবং মর্গে প্রেরণ করা হয়েছে। আর আইনগত যে সকল প্রক্রিয়া আছে সেগুলো আমরা নিচ্ছি। পতিত স্বৈরাচারের জন্য ভারত মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল দেশটি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন, দ্রুত নির্বাচন দিলে ষড়যন্ত্র করার সুযোগ পাবে না চক্রান্তকারীরা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়েও পতিত স্বৈরাচারের পক্ষে মায়াকান্না দেখাচ্ছে। যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, পলাতক স্বৈরাচারের জন্য মায়াকান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে। মিথ্যা দিয়ে দেশটি বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংস্কার অতি দ্রুত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার চক্রান্ত ও ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা। ভারত গণ অভ্যুত্থান ঠেকাতে পারেনি, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার দুপুরে গণ আকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের আগ্রাসী ভূমিকার জন্য দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে শুধু বিচারের জন্য, বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? না। হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড় জোর, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? না। তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, দেশের প্রায় 15টি পর্যটন স্পটের উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি কক্সবাজারকে একটি স্বপ্নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার রাতে কক্সবাজারের সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় হাসান আরিফ বলেন, ট্যুরিজম মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন ও পার্বত্য চুক্তি বাতিল করে দেশের সাংবিধানিক ধারা প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, নানা বৈষম্যের কারণে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক তার বিপরীতে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প আরও বাড়ানোর আহ্বান জানান। এই চুক্তি থাকা অবস্থায় আমরা আমাদের কোনো অধিকার সেখানে প্রতিষ্ঠিত করতে পারবো না। এই জন্য এই চুক্তি বাতিলের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ইন্টালেকচুয়াল ফাইট আপনাদেরকে করতে হবে। বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি, এখানে যেখানে ক্যাম্প করা দরকার, সেনাবাহিনী রাজি আছে। আপনারা দাবি দিবেন, অবশ্যই ক্যাম্প সেখানে স্থাপন হবে। গাজীপুরে শ্রমিক আন্দোলন বন্ধের 9 দিন পর আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা। সকালে মহানগরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার পোশাক শ্রমিকরা শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করছেন। এদিকে টানা 9 দিন পর কারখানা খোলায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেডের সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আবু ইউসুফ সিদ্দিকী বলেন, শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল, তারা তাদের ভুল বুঝতে পেরে সবাই কাজে যোগদান করেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা 2 যাত্রীর কাছ থেকে পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ 733 গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 9টা50 গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিমানের ভেতরে ঢুকে 2 যাত্রীকে তল্লাশি করে। তাদের কাছ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত যাত্রীরা হলেন অভিনেত্রী অনামিকা জ্যোতি ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। দেশের উত্তর জনপদে ক্রমশ কমছে তাপমাত্রা। ভোর থেকে বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের। বিকেল থেকেই বাড়তে থাকে হিমেল হাওয়া ও কুয়াশা। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এর মধ্যে তাপমাত্রার পারদ 9 ঘরে নেমে এসেছে উত্তরের জেলা নওগাঁয়। ফলে বেড়েছে শীতের প্রকোপ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় 9.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হিমালয় কন্যাখ্যাত উত্তরের জেলা দিনাজপুরেও চলছে শীতের দাপট। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে এ জেলায় তাপমাত্রার পারদ প্রতিনিয়ত ওঠানামা করছে। হিমালয়ের কাছাকাছি হয় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলা দিনাজপুরে। দিন যত যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডার প্রকোপ। সন্ধ্যার পর থেকে সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে সড়ক মহাসড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ধীর গতিতে চলছে সব ধরনের যানবাহন। এমন ঘন কুয়াশা যে রাস্তাঘাটে আলো ছাড়া দেখা যাচ্ছে না। দিনাজপুরে যে শীত পড়ছে, হঠাৎ করে গরম থেকে শীত পড়ে, এমন কুয়াশা, একেবারে কুয়াশা আচ্ছন্ন। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হয় জেলায় বেশি শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। রাত করে দেখি কুয়াশা, সকালবেলা উঠে দেখি কুয়াশা। বাংলাদেশে এই উত্তরের জনপদ ব্যস্ততম জায়গা, আর আসলে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর। হঠাৎ বিরূপ আবহাওয়া আর শীতে অনেকটাই কাবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ শীতের যে দাপট সেটি তীব্রভাবে অনুভূত এ জেলায় হচ্ছে। ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে।
শীতের তীব্রতা থেকে বাঁচতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতের ভারী কাপড়ের সরবরাহ বাড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনের বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে আইন না মেনে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা, হারিয়ে যাচ্ছে 3 ফসলি কৃষি জমি, বিপর্যয়ের মুখে পরিবেশ। দিনের বাংলায় স্বাগত আরো একবার। শুধু কাজের সমতা নয়, অফিস কিংবা আবাসস্থলে জেন্ডার নির্বিশেষে সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নারী শিশু উন্নয়ন অধিকার নিয়ে কাজ করছে জান্তা ইন্টারন্যাশনাল ক্লাব। শনিবার সকালে জান্তা ক্লাব 1 এর আয়োজনে গুলশান লেক পার্কে নারী শিশু অধিকার নিশ্চিতে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জান্তা ক্লাব 1 এর সভাপতি হেলেন আক্তার, জিয়ান্ট ইউথ এর প্রধান মাহমুদা রহমান। জান্তা ক্লাব 1 এর সভাপতি হেলেন আক্তার জানান, প্রান্তিক পর্যায়ে নারীদের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান নিশ্চিত করতে বছরব্যাপী নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। নভেম্বর 25 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত 16 তারিখ পর্যন্ত নারী ও শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির করতে র্যালি ও সেমিনার করেন জান্তা ক্লাব। আমরা মূলত কাজ করি মহিলাদের এবং শিশুদের উন্নয়ন নিয়ে, নারী অধিকার নিশ্চিত করার জন্য। আমরা পুরো ওয়ার্ল্ডে সবাই একসাথে কাজ করছি। আমরা চাই শিশুদের অধিকার, সম অধিকার, মেয়ে এবং ছেলে শিশুর মধ্যে কোনো তফাৎ থাকতে পারবে না এবং নারী পুরুষের সমান অধিকার থাকবে কাজের ক্ষেত্রে, এবং এটা আমরা শুরু করতে চাই আমাদের পরিবার থেকেই। আজ 7 ডিসেম্বর শেরপুর ও নালিতাবাড়ি মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ি অঞ্চলকে শত্রুমুক্ত করেন। এদিন মিত্র বাহিনীর সর্বাধিনায়ক জগদেব সিং অরোরা হেলিকপ্টার যোগে নেমে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুরকে মুক্ত ঘোষণা করেন। এ সময় মুক্ত শেরপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। আজ 7 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ। এদিনে সূর্য ওঠার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন। হাতে তাদের উদ্যত রাইফেল ও বাংলাদেশের মানচিত্র খচিত রক্তলাল সূর্য সম্বলিত গাঢ় সবুজ জমিনের পতাকা, মুখে বিজয়ের হাসি। 1971 সালের 6 ডিসেম্বর দেশের প্রথম হানাদার মুক্ত হয় যশোর জেলা। তাই প্রতি বছর এই দিনটিকে যশোর মুক্ত দিবস হিসেবে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে ও শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের জনগণ অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া জামিয়া মইনুল ইসলাম মাদ্রাসা মাঠে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি যুবদলের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে আইন না মেনে যত্রতত্র গড়ে উঠছে অবৈধ ইটভাটা, যেখানে জেলার 12টি উপজেলায় বৈধ ও অবৈধ মিলিয়ে ইটভাটার সংখ্যা 280টি। সেখানে শুধুমাত্র মির্জাপুর উপজেলাতেই এর সংখ্যা এখন 114টি। এভাবেই হু হু করে ইটভাটা হওয়ার ফলে একরে একরে হারিয়ে যাচ্ছে 3 ফসলি কৃষি জমি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। টাঙ্গাইলে মির্জাপুর উপজেলা বহুরিয়া ও পাথালিয়া গ্রামে গত বছর যে জমিতে ধান, সরিষা ও শীতকালীন সবজি চাষ হতো, এই বছর সেখানে হচ্ছে ইট তৈরি মহাযজ্ঞ। পুরো একটি চক নিয়ে নতুন করে একই এলাকায় একসঙ্গে গড়ে উঠেছে 4টি ইট ভাটা।
এছাড়াও গোড়াই ইউনিয়নে বাইমাইল ও মিরদেওহাটা গ্রামে গড়ে উঠছে আরও 3টি ইটভাটা। এতে কৃষকের চাষাবাদের জমির পাশাপাশি কমেছে ফলনও। আমি সরষে পেতাম 27 শস্য পেতাম, আমার সব মানিয়ে রেখাইতে হয়। আমাকে ক্ষতি হচ্ছে বলতে আমরা তো ওই জিনিসটা নিরুপায় দিয়েছি, মানে আমরা জমি দিয়ে কেটে নিয়ে জায়গা তখন তো আমরা পানি পাবো, তখন তো আমরা জমি পাবো না, কোনো আবাদই থাকবো না। নতুন করে গড়ে ওঠা ইটভাটার বৈধতা সম্পর্কে কথা বলতে চাইলে মালিক পক্ষে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ইটভাটায় কৃষকের ক্ষতি হয়ে নিচ্ছে, তখন ইটভাটাটা বন্ধ করলেই ভালো হয়। জোর করে কাটতো, আমাদের হুমকি দামকি দিত অনেক, যে মাটি না বেচলে এই সমস্যা এরকম সমস্যার কথা বলতো। তদন্ত করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। মির্জাপুরে ইটভাটার মালিকদের আবেদনের প্রেক্ষিতে আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে 2টা ইটভাটাকে আমি প্রত্যয়ন দিয়েছি, বাকি 5টার ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। অবৈধ ইটভাটার ফলে চাষাবাদ যোগ্য কৃষি জমি ধ্বংসের পাশাপাশি পরিবেশে নেমে আসছে বিপর্যয়। সঙ্গে সঙ্গে আমরা পরিবেশকেও জানিয়েছি, তো আইন একটা খোঁজ খবর নিয়ে আমরা দ্রুত এটা আইনগত ব্যবস্থা নেব। তবে মাঝে মধ্যে প্রশাসন সংশ্লিষ্টরা অভিযান চালালেও তা কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও স্বাগত দিনের বাংলায়। সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত থেকে অস্ত্রসহ 3 যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে বিদেশি অস্ত্রসহ আটকের বিষয়টি প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিজিবি জানায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার পরিত্যক্ত একটি ঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়। আটককৃতরা হল তাহিরপুরের জালাল রাজু মিয়া ও রাসেল মিয়া। এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো উন্নয়নের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম 14 আসনের কালিয়াস 5-7 নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাইয়াদুল আলম চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস বাবুল সহ বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। চট্টগ্রাম আতুরার ডিপো সিরাতুন নবী সাল্লাল্লাহু উদযাপন কমিটির উদ্যোগে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট কামরুল হাসান নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মনিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হিলালি, 5-3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস সহ আরও অনেকে। জানাবো খেলার খবর। পাবনার ঈশ্বরদীতে মাছদিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর মাছদিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট একাদশ 4-3 গোলে নাটোরের গৌরীপুর খেলোয়াড় কল্যাণ একাদশকে পরাজিত করে। এ সময় ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, অধ্যক্ষ রফিউদ্দিন, সহকারী অধ্যাপক আব্দুল গাফফার খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক পৌর কাউন্সিলর ইলিয়াস হোসেন সহ অন্যরা বক্তব্য দেন। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার দেওয়া হয়। টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নের
ধেলদাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ধেলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। সমাজসেবক শাহাদাত হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা সহ অন্যরা উপস্থিত ছিলেন। খেলায় ওমরপুর 2 পয়েন্ট পেয়ে ধেলদা গ্রামকে পরাজিত করে বিজয়ী হয়। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, 1 নারী সহ 2 জন নিহত, সেনাবাহিনী মোতায়েন। পতিত স্বৈরাচারের জন্য ভারত মায়া কান্না করছে, মন্তব্য রিজভির। চক্রান্ত রুখতে দ্রুত নির্বাচনের দাবি খন্দকার মোশাররফের। সারা দেশে জেঁকে বসছে শীত, উত্তর জনপদে ক্রমশ কমছে তাপমাত্রা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্নআয়ের মানুষ। এবং টাঙ্গাইলের মির্জাপুরে আইন না মেনে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা, হারিয়ে যাচ্ছে 3 ফসলি কৃষি জমি, বিপর্যয়ের মুখে পরিবেশ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।